কুমিল্লায় বাস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত। চট্টগ্রামের সাথে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ। ঢুকার সাথে সাথে ধর না মাথাটা ঢুকাইবার দেরি, মুখোমুখি হইবার দেরি। আমার নলেজে আছে 12 জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত, আহত 5। ঈদের ছুটি উপভোগে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ঈদকে আরো সুন্দর করতে চলে এলাম সি বিচ। ঈদ তো ভালোই যাচ্ছে, এখন হাজবেন্ডকে নিয়ে আসছি সি বিচে ঘুরতে। চিড়িয়াখানায় শিশু কিশোরদের উচ্ছ্বাস। সুদানের একটি হাসপাতালে হামলায় 13 শিশু সহ অন্তত 64 জন নিহত। চলমান গৃহযুদ্ধে দেশটির স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 2000। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ। রবিবার রাত 2:45টার দিকে পদুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সামনে পড়ে বাসটি। এ সময় বাসটির সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রেনের যাত্রীরা খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়, গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহত 10 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, রেল ক্রসিংয়ে গেট বন্ধ না থাকায় এই দুর্ঘটনা কবলিত বাস ট্রেন এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, ওখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। পরে গাড়িটা আসি এখানে দাঁড়াইলো, আমরা নামলাম অনেক লোক। ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে, তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে। এই ঘটনার আরো বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানাবেন যে দুর্ঘটনা কবলিত বাস ট্রেন এই 7 ঘন্টার পর উদ্ধার শুরু হলো কিনা, রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে এবং যারা হতাহত হয়েছেন তাদের খবর জানতে চাই। শাফিন, প্রথমে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমি এখন ঠিক যেই জায়গাটিতে রয়েছি, ঠিক এই জায়গায় থেকেই কিন্তু আসলে ট্রেন দুর্ঘটনার যেই সূচনা সেটি কিন্তু হয়। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, অর্থাৎ যে রেল গেটটি রয়েছে এটি কিন্তু আসলে অক্ষত। তাতে বুঝেই যাচ্ছে যে যখন এই বাসটি যাচ্ছিল তখন কিন্তু রেল গেট লাগানো হয়নি, অর্থাৎ সড়ক খোলা থাকায় কিন্তু বাসটি ট্রেন লাইনে উঠে পড়ে এবং এই কারণেই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু আসলে এখানকার যে চিত্র সেটিতে দেখে বোঝা যায়। তো আশেপাশে কিন্তু আমরা খোঁজ করেছি যে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা, সেক্ষেত্রেও দেখলাম আসলে এখানে কোনো সিসিটিভি ফুটেজের ব্যবস্থা নেই, অর্থাৎ সিসিটিভি ক্যামেরাই নেই। তো এই মিলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু লাইন মেরামতের কাজ করছেন, যেহেতু এখান থেকে দুর্ঘটনা শুরু, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে কিন্তু বাসটি থামানো হয়েছে। তো সেক্ষেত্রে যে 12 জন নিহত হয়েছে, 12 জন নিহতের যারা স্বজন রয়েছেন, স্বজনরা কিন্তু হসপিটালে আসতে শুরু করেছেন, আমরা এমনটি খবর পেয়েছি এবং হয়তো অল্প কিছুক্ষণ বাদেই আমরা তাদের আসলে পরিচয় শনাক্ত করতে পারবো। এছাড়া যে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ, অর্থাৎ প্রায় 8 ঘন্টার অধিক সময় কিন্তু চলছে ট্রেন। যে উদ্ধারকারী ট্রেন কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে এসেছে এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে আশা করা যাচ্ছে হয়তো 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার মধ্যেই হয়তো এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। শাফিন, খোকন, শুনছিলাম আমরা আপনি থাকবেন সেই দুর্ঘটনাস্থলেই। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো রেল যোগাযোগ স্বাভাবিক হবার খবর এবং হতাহতদের আরো বিস্তারিত।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামতের কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময়ে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। আজকের পরিস্থিতি দেখব, জানবো তার কাছে। সবুজ, জানাবেন আজ চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন, শিশু কিশোরদের উচ্ছ্বাস কেমন দেখছেন? শাফিন, ভিড় সকাল থেকেই এবং বেলা যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, এই মানুষের ঢল চিড়িয়াখানার দিকে এটি বাড়ছেই। এবং মূলত গতকালকে থেকে ঈদের নামাজের পর থেকেই চিড়িয়াখানায় বাড়তি ভিড়। গতকালকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে 1 লাখেরও বেশি দর্শনার্থী এসেছিল এবং আজকে এই সংখ্যাটি আরও অনেক বেশি হবে, এটি তারা আগে থেকেই ধারণা করে রেখেছেন। এবং তারা বলছেন যে ঈদের সময়টাতে চিড়িয়াখানার যেই পরিমাণ মানুষ আসে, দর্শনার্থী আসে, সেটিকে মাথায় রেখেই তারা বাড়তি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। বিশেষ করে চিড়িয়াখানার পরিষ্কার পরিচ্ছন্নতার করা হয়েছে। রাস্তাঘাটগুলো যেন মানুষজন, দর্শনার্থীরা যেন ভালোভাবে ঘুরে দেখতে পারে, সেই জায়গাগুলো নিশ্চিত করা হয়েছে। এবং এর পাশাপাশি যেহেতু চিড়িয়াখানায় আসার মূল উদ্দেশ্য পশু পাখি দেখা, এবং সেই জায়গা থেকে পশু পাখির সংখ্যাও কিন্তু আগে যেটি ছিল সেটি বৃদ্ধি করা হয়েছে। এবং সেটি আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এসছেন এবং প্রত্যেকেই তাদের বাড়ির যে ছোট ছোট শিশুরা রয়েছে সেই শিশুদেরকে নিয়ে মূলত তাদেরকে যে প্রাণীরা রয়েছে, প্রাণীদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত এই চিড়িয়াখানায় আসা। এবং এর পাশাপাশি এখানে চিড়িয়াখানা যেহেতু বিশাল একটি এলাকা জুড়ে, এখানকার প্রাণ প্রকৃতি একেবারে অন্যরকম। সেই প্রাণ প্রকৃতির যে সান্নিধ্য পাওয়া, সেই সান্নিধ্যের জন্য কিন্তু এই মানুষজন এই চিড়িয়াখানাতে ভিড় করছেন। শাফিন, একেবারে সবুজ। প্রাণ প্রকৃতির খোঁজে রাজধানীবাসী এই ছুটির সময়টাতে ছুটে বেড়ান। জিয়া উদ্যানে সহকর্মী আলামিন হক অহনকে দেখতে পাচ্ছে। অহন, জানাবেন যে সেখানে তো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর রয়েছে, পাশাপাশি প্রাকৃতিক বিষয়গুলো রয়েছে। নগরবাসী কতটা উৎসাহ নিয়ে যাচ্ছেন জিয়া উদ্যানে? বেশ উৎসাহ। ঈদের এই সময়ে রাজধানীবাসী যান্ত্রিক জীবনের যে অবস্থা, তাতে খুব একটা ছুটি পাওয়া যায় না। যে কারণেই উন্মুক্ত আকাশ দেখার জন্য, একটু পরিবারের সঙ্গে ঘোরার জন্য আমি সেই দৃশ্য দেখাতে চাই। সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বাবার হাত ধরে এসেছেন, স্বজনের হাত ধরে এসেছেন এইসব শিশুরা। জিয়া উদ্যানের একদম লেকের এই পাশটাতে আমরা দেখছি সকাল থেকেই মানুষ ভিড় করছেন, পরিবার সহ মানুষ বেশির জন আসছেন। একই সঙ্গে আপনি যেমনটি বলছিলেন, একটি রাজনৈতিক যে এখানে দুজন ব্যক্তিত্ব আছেন, সেই তো একটা অন্যরকম একটা আবহাওয়া আছে, যে কারণে রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এখানে ভিড় করেই থাকেন। একসঙ্গে দলের বিষয়ে যেমন খোঁজ খবর রাখা, একই সঙ্গে ঘোরা, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাসেই দেখা যাচ্ছে। এবং দিন শেষে এইসব মানুষ, যেমনটি বলছিলাম, খোলা আকাশ খুব একটা নেই রাজধানীতে, অট্টালিকা ঢেকে ফেলছে এইসব আকাশ, যে কারণে এমন উন্মুক্ত জায়গা তো খুব একটা দেখা যায় না ঈদের ছুটিতে, যে কারণে পরিবার পরিজনকে নিয়ে আনন্দের খোঁজে সাধারণ মানুষ। শাফি, একদমই অহন। ঈদের আনন্দ খুঁজতে এমন উন্মুক্ত আকাশ বা মুক্ত প্রকৃতির কাছে যেতে ঢাকার বাইরেও অনেকে ভ্রমণ করছেন। সিলেটের সহকর্মী মাহবুবুর রহমান রিপনকে দেখতে পাচ্ছি। রিপন, জানাবেন যে ভোলাগঞ্জের সাদা পাথর কিংবা সিলেটের জাফলং বা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে
কি পরিমাণ ভ্রমণ পিপাসুরা গিয়েছেন, সেখানে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা? তানজিম ভাই, আসলে এই যে সাদা পাথর, আপনি ঠিকই বলেছেন, সিলেটের যে সাদা পাথর রয়েছে সেখানে নীল জল আর ধবধবে সাদা পাথর, এই যে মূল যে আকর্ষণ, সেই আকর্ষণ দেখতে কিন্তু সকাল থেকেই পর্যটকরা এইখানে ভিড় করছেন। যদিও যে পরিমাণ আশা করা হচ্ছিল যে সকালের দিকে প্রচুর ভিড় থাকবে, সেরকম ভিড় এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে নৌকা ঘাটে পর্যটকরা এসছেন, অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে, কারণ এই একটু আগেই বিপুল সংখ্যক পর্যটক এখানে এসেছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন, বিশেষ করে তরুণদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে। এখানে মূলত যারা গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসছেন, শহরের বিভিন্ন এলাকা থেকে এসছেন, একই বয়সের যারা রয়েছে সবাই মিলে গাড়ি ভাড়া করে এখানে আসতে দেখেছি। রাস্তায় আমরা যেমনটা দেখছিলাম যে গাড়ি ভাড়া করে তরুণরা এখানে আসছেন। আমার এখানকার উপস্থিতিও ঠিক সেরকমই। ইতিমধ্যেই মূল যে স্পট রয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত হয়েছে। এই সাদা পাথর ছাড়াও সিলেটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল যদিও সকালের দিকে কিছুটা কম থাকে, বিকেলের দিকে যারা এই সাদা পাথর ঘুরতে আসেন তারা এখান থেকে ফিরে রাতারগুলে যান। তবে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সব জায়গায় কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবার পর্যটন সংশ্লিষ্টরা যে প্রত্যাশা করেছিলেন যে প্রায় কয়েক লাখ পর্যটক এই ঈদের যে বন্ধের লম্বা ছুটি রয়েছে এর মধ্যে তারা এখানে আসবেন, এবং সেই প্রত্যাশা অনুযায়ী সকাল থেকে ঠিক সেরকম ভিড় লক্ষ্য করা না গেলেও এখানকার লোকজন যেটা বলছেন যে সময় বাড়ার সাথে সাথে, বিশেষ করে ঈদের পরের দিন কিছুটা একটু কম থাকে, তবে বিকেলের দিকে এই পর্যটকদের ঢল মোটামুটি তাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী থাকবে। তানজিম, রিপন জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এই যাত্রার খবর জানাবো। ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি তারা এখন রওনা হচ্ছেন প্রিয়জনদের প্রিয় ঠিকানার উদ্দেশ্যে। জানবো এই বিষয়ে বিস্তারিত। মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাচ্ছিলেন যে সকালে প্রচুর ভিড় ছিল আজ ঘরমুখো মানুষের। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির কি ধরনের পরিবর্তন হলো, নাকি এখনো একই রকমের ভিড় রয়েছে? পর্যাপ্ত বাস রয়েছে কিনা? বেলা বাড়ার সাথে সাথে সাফেন যাত্রীদের যে চাপ, যাত্রীদের যে সমাগম সেটি কমে গিয়েছে। আমি এখন বর্তমান অবস্থাটা একটু দেখাতে চাই যে এখানে এখন আসলে দেখা যাচ্ছে যে যাত্রীদের আসলে যে আমরা যে তখন বিশাল যে চাপটি দেখেছিলাম সেটি এখন কিছুটা হলেও কমে এসেছে। কারণ আসলে সকালে ভোরবেলায় ঈদের দ্বিতীয় দিন এই সময়টাতে যত সকাল সকাল বের হয়ে যাওয়া যায়, যাত্রীদের মধ্যে সেরকমই একটি প্রবণতা ছিল যে তারা যত তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে পারবেন, যাত্রা করতে পারবেন, ততই আসলে অনায়াসে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন, তাদের ঈদ যাত্রাটা ততই সহজ হবে। এবং সবাই কিন্তু একটি কথাই বলছিলেন যে এই ঈদের আগে না গিয়ে ঈদের এই সময়, ঈদের পর এই সময়টাতে যাওয়ার একটা মাত্র কারণ যে এই সময়টাতে ভিড় কম থাকে। কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে অনেকেই আসলে এই যে এত ভিড়, সেই ভিড়টি দেখে তারা কিছুটা অবাকই হয়েছেন। তবে আমরা দেখেছি সকালবেলা, ভোরবেলা সেই সময়টিতে একটা শীতল আবহাওয়া বিরাজ করছিল, এবং এর আগে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির পর যে বৃষ্টিস্নাত শীতল আবহাওয়া সেটির কিন্তু একটি প্রভাব ছিল। ফলে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া নিয়েই সবাই রওনা করছিলেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এখন আমরা দেখেছি যে রোদের তীব্রতাও বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপও কমেছে, এবং যেটি এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আরও সময় যত গড়াবে ততই আসলে যাত্রীদের যে চাপ সেটি কমতে শুরু করবে। শাফিন। তানভীর, ধন্যবাদ আপনাকে। সুদানের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় 13 শিশু সহ কমপক্ষে 64 জন নিহত হয়েছেন। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। জানান, শুক্রবার রাতে দেশটির ইস্ট দারফুরের আলদেইন টিচিং হসপিটালে হয়েছে এই হামলা। নিহতদের মধ্যে 2 নার্স, 1 চিকিৎসক ও বেশ কয়েকজন রোগী রয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত 89 জন। তবে কারাই হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তেদ্রোস আধানম জানিয়েছেন, চলমান গৃহযুদ্ধে দেশটিতে শুধু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হামলা হয়েছে 213টি, যাতে প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের। 2023 সাল থেকে দেশটিতে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে।
ঈদের দিন ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা। এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকালে হামলা চালানো হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ এই পারমাণবিক স্থাপনায়। হামলা টার্গেট ছিল নাতানজের শহীদ আহমদি রোশান ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। তবে এর ফলে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এখনও শহরটি পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। এছাড়াও হামলা হয়েছে কারাজ ও ইস্ফাহানে। ইরান পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সব মুসলিম নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য লড়ছে। শনিবার এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। ইরান শুধু আত্মরক্ষার জন্যই নয়, বরং এই অঞ্চল ও মুসলমানদের নিরাপত্তার জন্য লড়াই করছে। আমাদের লক্ষ্য হলো মাতৃভূমি ও অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের অবকাঠামোতে হামলা হলে আমরাও শত্রুদের আরও গুরুত্বপূর্ণ ও বিস্তৃত অবকাঠামোতে হামলা চালাবো। সৌদি আরবে হামলার জেরে দূতাবাসে নিযুক্ত ইরানের সামরিক কর্মকর্তা এবং 4 জন কর্মীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। 24 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। সৌদি আরবের প্রধান তেল রপ্তানি বন্দরের কাছে ইয়ানবুতে ইরানের ড্রোন হামলার পর নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের হামলা অব্যাহত থাকলে তা সম্পর্কের মাঝে আরও উত্তেজনা তৈরি করবে। এছাড়া দুদেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও তা গুরুতর প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। সম্প্রতি মার্কিন দূতাবাসেও আঘাত হানে 2টি ড্রোন। পাথর নিক্ষেপের কারণে কক্সবাজার রুটে ট্রেন যাত্রা এখন আতঙ্কের। পর্যটক এক্সপ্রেস ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে আহত হচ্ছেন যাত্রীরা। বেশি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রামু থেকে ঈদগাহ। এ পাথর হামলা পরিকল্পিত বলে সন্দেহ অনেকের। যাত্রী ও পর্যটকরা বারবার আক্রান্ত হলেও হামলা বন্ধে এবং জড়িতদের ধরতে রেল পুলিশ ও কর্তৃপক্ষের তৎপরতা কম। দয়া করে আপনাদের কোচের দরজা ও জানালাগুলো বন্ধ রাখুন। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়লেই কন্ট্রোল রুম থেকে বারবার শোনা যায় জানলা বন্ধ করার আহ্বান। কারণ একটাই, ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ। পাথর নিক্ষেপের মতো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে একসময় স্বস্তির ট্রেন যাত্রা এখন রীতিমতো আতঙ্কের। দিনের চেয়ে রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বেশি। প্রায় আহত হচ্ছে যাত্রী ও ট্রেনের কর্মীরা। পাথর লাগার সাথে সাথে তো আমার মনে হয় অবস্থা খারাপ, রক্ত পড়তেছে। সাথে সাথে স্টোর যা মনে হয় বক্স নিয়ে আসলো, ওষুধের বক্স, তারপর তুলা লাগায় আপাতত তুলে লাগা রাখলাম। আতঙ্কের কাজের জন্য আমি গ্লাস উঠাইতে পারছি না, আমার বাচ্চাদের গরম লাগেছে, কিন্তু এরপরে দেওয়া কিন্তু আমি গ্লাস উঠাইনি। নিজেদের সুস্থতার জন্য বিষয়টা বিবেচনা করে আমরা বসে আছি। একজন পাথর নিক্ষেপ করে সে তো আর কোনো লাভ হতেছে না। অনেকের ধারণা, ট্রেন চালুর পর বাসের যাত্রী কমায় শত্রুতা বশত এমন কাণ্ড ঘটানো হয়। দেশি বিদেশি পর্যটকদের যাত্রা নিরাপদ করা এবং জানলায় গ্রিল লাগানোর পরামর্শ যাত্রীদের। প্রত্যেকটা এসিতে বাইরে এরকম গ্রিল দেওয়া হচ্ছে, যেহেতু খরচ করেছে এই জায়গাটা করলে তেমন সবার জন্য একটা সেফটি থাকলো। যারা এই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার জন্য কক্সবাজার আসতে যায়, তারা ট্রেনে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা সবার জন্য একটা দুঃখজনক, এবং তারা বিদেশিরা ওটা অনেক সময় তারা আসতে অনিরাপদ বোধ করে। সবচেয়ে বেশি নিক্ষেপের ঘটনা ঘটে রামু ও ঈদগার, জালালাবাদ, ইসলামাবাদ ও চকরিয়ার ডুলাহাজরা এলাকায়। পাথর নিক্ষেপকারীদের ধরে শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্থানীয়রা। দুলাচারা প্রবেশের আগে আর নাপিতখালীর আশেপাশে, মোটামুটি ইসলামাবাদ দুলাচারা সেকশনে ইদানিংটা একটু বেশি হচ্ছে। এসি কোচগুলোতে প্রায় 20 mm চেয়ে বেশি শক্তিশালী গ্লাসগুলো ইউজ করা হয়, এবং এই গ্লাসও ভাঙা পড়ে। পাথর নিক্ষেপ কারা করতেছে, কারা এই সমস্যার সাথে জড়িত, আমরা তাদেরকে ফাইন্ড আউট করতেছি। রেলওয়ে পুলিশ অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই মেসেজটা পৌঁছে দেয়, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। পূর্বাঞ্চল রেলের তথ্য মতে গত 1 বছরে চট্টগ্রাম কক্সবাজার রুটে 40 বারের বেশি পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন, যা বন্ধে রেলওয়ে পুলিশেরও তেমন তৎপরতা নেই। 2024 সালের 22 জুন যমুনা টেলিভিশনে এ বিষয়ে প্রতিবেদন প্রচারের পর 2 জনকে আটক করাই রেল পুলিশের একমাত্র সফলতা। তো যখনই পাথর নিক্ষেপ হয়, সাথে সাথে আমাদের কন্ট্রোল থেকে আমরা এটাকে রেল পুলিশকে এবং আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে আমরা জানাই দেই,
তারা অভিযান চালায়। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং কারা এই কাজটা করছে এবং যারা পাথর নিক্ষেপের সাথে জড়িত ওদেরকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শহীদুল সুমন, যমুনা নিউজ। জুলাই আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় একজন কুমিল্লার আবুল হোসেন ডিএনএ পরীক্ষায় তার পরিচয় নিশ্চিতের 1 বছর পার হলেও দেহাবশেষ ফিরে পেতে ও স্বীকৃতির অপেক্ষায় এখনও জুলাই শহীদ আবুল হোসেনের পরিবার। ফলে ঈদের আনন্দেও যেন বিষাদের ছায়া পরিবারটিতে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার সেই ভয়াবহ ঘটনা নাড়িয়ে দেয় গোটা জাতিকে। আর সেই 6 জনের একজন কুমিল্লার মুরাদনগরের ফুলগড় গ্রামের আবুল হোসেন। ঘটনার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় আবুল হোসেনের পরিচয়। তবে 1 বছর পার হলেও দেহাবশেষ ফিরে পায়নি পরিবার। পার্শ্ববর্তী গ্রামের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বারবার ধর্ণা দিয়েও জুলাই যোদ্ধা তালিকায় জায়গা হয়নি হতভাগ্য আবুলের নাম। যখন মারা গেছে তখন ওইখানে বলা হয়েছিল ওনার নামটাও ওইখানে গেজেটে প্রকাশ করেছিল, এরপরে যে কেন হইল না এটা আমরা বলতে পারি। আমাদের এই আবুল ভাই, শহীদ আবুল ভাই যেন সরকারের মাধ্যম থেকে মনে মনে সহযোগিতা পাই, ওইটাই আমরা কামনা করি। মৃত্যুর আগে উনি ঘরে বলে গেছিল আজকে হয় হাসিনার পতন হবে আর না এলে আমি আর ঘরে আসবো না। তো আলহামদুলিল্লাহ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা আবুল হোসেনরা ফিরিয়ে পাই নাই। এই আবুল হোসেনের আপনার সর্বোচ্চ জায়গায় থেকে উনি এই কাজটা করেন নাই। প্রিয়জন হারানোর শোক আর স্বীকৃতি না পাওয়ার কষ্টে দিন কাটছে আবুল হোসেনের পরিবারের। একমাত্র উপার্জনের মানুষকে হারিয়ে 2 সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় জুলাই শহীদ আবুলের পরিবার। তাই তো ঈদুল ফিতরের দিনেও তার পরিবারে নেই ঈদ আনন্দ। বাবা আমাকে অনেক কিছু কেনাকাটা করে দিত, অনেক খাবার কিনে দিত, আমাকে নিয়ে ঘুরতে যেত। আমি বাবাকে অনেক মিস করি। বলতেছে না কিছু হবে না, সবাই তো বের হইতেছে, সেখানে ছাত্র জনতা ওরা এত ছাত্র যদি বের হয়, ওদের যদি কিছু না হয় তাহলে আমার কি হবে। তবে ঘটনা শুনে স্থানীয় এমপি ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এরই মধ্যে একটি ঘর, কিছু নগদ অর্থ দিয়েছে অসহায় পরিবারটিকে। প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহারের সাথে দেয়া হয়েছে 10,000 টাকা। তবে পরিবারের দাবি আবুল হোসেনকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি এবং দেহাবশেষ ফিরিয়ে দেয়া হোক। দেশের লিগে জীবন দিয়ে আমার শহীদ খাতার নাম উঠবো এই কথা কইয়াছি। আমাদের বিদেশি দিলে গেছে, যাওয়ার পরে কিছুদিন পরে এই খবর আছে। আমার ছেলের সাথে তো 6 জন ছিল, ওরাও তো আমার ছেলেও, ওদের যদি নাম গ্যাজেট হয় তাহলে আমার ছেলের নামটা গ্যাজেট হবে না কেন? উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নগদ খাদ্য সামগ্রী এবং নগদ 10,000 টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এটি আসলে মূলত ঈদের খুশিকে যাতে সবার মাঝে বিলিয়ে দেওয়া যায়, এটি একটি সিম্বলিক হিসেবে আমরা এই কাজটি করেছি। জুলাই আন্দোলনের 20 মাস পেরিয়ে গেলেও এখন দেখার বিষয় প্রশাসন কবে এই শহীদের নাম সরকারি গেজেটভুক্ত ও প্রাপ্ত সম্মান ফিরিয়ে দেন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।